শুরুতেই জানাবো গোল্ডমার্ক বিস্কুট নিবেদিত নির্বাচনের খবর। সরকারের নীল নকশা বাস্তবায়নে উৎসাহ নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন, এমন অভিযোগ করে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, এমন অবস্থায় যে কোনো উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হলে তার দায়ভার সরকার ও নির্বাচন কমিশনকেই নিতে হবে। এ সময় গায়েবী মামলায় নেতাকর্মীদের গণগ্রেপ্তার বন্ধের দাবিও জানান তিনি। অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নিজে উস্কানিমূলক বক্তব্য দিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। ফখরুল বলেন, সরকারি দলের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলেও তার কোনো ব্যবস্থা নেয়নি নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর যে নির্দেশ, সরকারের যে নির্দেশ, সেই নির্দেশই অনুসরণ করছে। বিচার বিভাগকে পুরোপুরি করায়ত্ত করেছে। হাইকোর্ট থেকেও দেখা যাচ্ছে দুর্ভাগ্যজনকভাবে কিছু কিছু আদেশ আসছে যা কোনো মতেই একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য আপনার সহায়ক নয়। পুরো জাতিকে আজকে একটা সংঘাতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। পরাজয় নিশ্চিত জেনে নির্বাচন বানচাল করতে বিএনপি নানা অজুহাত তুলছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে দলটির সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন তিনি। ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, নয়াপল্টনে পুলিশের ওপর হামলা চালানোর মধ্য দিয়ে নির্বাচনী পরিবেশ নষ্ট করা শুরু করে বিএনপি। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, তফসিল ঘোষণার পর রাজনৈতিক কারণে বিএনপির একজনকেও আটক করা হয়নি, তবে সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দলটির নেতাকর্মীরা গ্রেপ্তার হয়েছে। এ সময় তিনি জানান, সন্ত্রাসীদের আইনের আওতায় না এনে বিচারহীনতার সংস্কৃতির পক্ষে নয় আওয়ামী লীগ। এর আগে বৈঠকে বসেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা জাতীয় কমিটির সদস্যরা। এতে নির্বাচনী প্রচার, কূটনৈতিক সম্পর্ক, ইশতেহার ও সমন্বয় বিষয়ে আলোচনা করা হয়। যাদের আটক করা হয়েছে পল্টনের ঘটনায়, তারা হচ্ছে একেবারে চিহ্নিত সন্ত্রাসী। সন্ত্রাসীকে গ্রেপ্তার করলে এটা কি রাজনৈতিক কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার, এটা কেন ভাবেন? বিএনপি যখন যা খুশি তাই বলছে, আসলে তারা নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে নির্বাচন বানচালের বিভিন্নমুখী অজুহাত খুঁজছে। রাজনৈতিক প্রতিহিংসা থেকে নয়, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তালিকাভুক্ত অপরাধীদের আটক করা হচ্ছে বলে জানালেন আওয়ামী লীগের নেতারা। শুক্রবার আলাদা অনুষ্ঠানে তারা আরও বলেন, নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয় সেজন্য নির্বাচন কমিশনকে সব রকম সহযোগিতা করছে সরকার। এদিকে আগামী 15ই ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে বলে জানালেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচনের আগে পুলিশ নাশকতাকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালাবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে, এটাই প্রত্যাশিত। কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিএনপি লেভেল প্লেইং ফিল্ড নামে সন্ত্রাসীদেরকে যদি পুনর্বাসন করতে চায়, সেইটা তো নিশ্চয়ই আইন শৃঙ্খলা রক্ষার বাহিনী বা সরকার বরদাস্ত করতে পারে না। এদিকে সিলেটে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, পুলিশ তাদের তালিকা অনুযায়ী অপরাধীদের আটক করছে। এ সময় তিনি আরো বলেন, জামায়াত দেশের শত্রু, জামায়াতে কোনো মুক্তিযোদ্ধা খুঁজে পাওয়া যাবে না। পুলিশের একটা লিস্ট থাকে, ব্ল্যাক লিস্ট, সেটা অনুযায়ী তারা যায়। এই ব্ল্যাক লিস্ট কিন্তু রাজনৈতিক বিবেচনায় হয় না। জামাতে মুক্তিযোদ্ধা বহু কষ্ট খুঁজে পারবে না, ওই টর্চ লাইট দিয়ে অন্ধকারে গিয়েও পাওয়া যাবে না। এছাড়া রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ওবায়দুল কাদের বলেন, ডক্টর কামাল হোসেনরা সাম্প্রদায়িক জঙ্গিবাদী গোষ্ঠীর কাছে আত্মসমর্পণ করেছেন। আগামী 15ই ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে বলেও জানান তিনি। আজকে মুক্তিযুদ্ধের অনেক বড় বড় বীর, তারাও আজকে জামাতের রাজনীতির কাছে, সাম্প্রদায়িক রাজনীতির কাছে আত্মসমর্পণ করেছে। মনে হচ্ছে যে ভ্যালু বেসড পলিটিক্স, এই পলিটিক্সটা আস্তে আস্তে সরে যাচ্ছে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত কে প্রার্থী হবে আর কে বিদ্রোহী তা সুনির্দিষ্ট নয়। ফেরদৌস আবির, ডিবিসি নিউজ ডেস্ক।
সরকার পরিবর্তনে জনগণের ভোট কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করাই একমাত্র উপায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। আর সরকার নিজেদের জায়েজ করতে নির্বাচনী খেলার আয়োজন করেছে বলে মন্তব্য করেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না। এদিকে প্রধানমন্ত্রী আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেস ক্লাবে নির্বাচন কমিশন ও নির্বাচন বিষয়ে এক সেমিনারে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, নির্বাচন সুষ্ঠু হবে না জেনেও সুষ্ঠু নির্বাচনের দাবিতে জনগণকে মাঠে থাকতে হবে। নমিনেশন চূড়ান্ত করার সময় একটু নবীনদের দিকেও তাকাতে হবে। সুষ্ঠু ভোট হবে না, সুষ্ঠু ভোট আমার ভোট আমি প্রয়োগ করব এবং পাহারা দেব বাক্স যাতে আগে ভরে না আনতে পারে। সেমিনারে অংশ নিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, প্রধান নির্বাচন কমিশনার সরকারের তল্পিবাহক হয়ে কাজ করছেন। প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশন সরকারের এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য ওইখানে আছেন। নির্যাতিত হন মানুষকে গিয়ে বলতে হবে এটাই একবার সুযোগ, যদি ভোট দিতে পারেন তাহলেই কেবলমাত্র এই অত্যাচারের নিগড় থেকে মুক্তি পাবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বিএনপির এমন ভবিষ্যৎবাণী সঠিক হয়েছে। নির্বাচন কমিশন এই জন্য দাবিও করেছে যে পুলিশ এখন আমাদের কথাই চলবে, কিন্তু বাস্তবে আমরা কি দেখতে পাচ্ছি, পুলিশ সম্পূর্ণভাবে এখন সরকারি দলের নিয়ন্ত্রণে কাজ করছে। ভোট কেন্দ্রে যদি ভোটাররা আসে এই সরকারের পতন অবশ্যই। সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। প্রধানমন্ত্রীর এসব নির্বাচনী আচরণ বিরোধী কর্মকাণ্ডে প্রতীয়মান হয় যে সরকার একতরফা ও ভোটার শূন্য নির্বাচনের পথেই হাঁটছে। সাইফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। এবার অল টাইম ভোটের বার্তা। শুধু প্রশাসনের রদবদল করলেই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হয় না, সবাই পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করলে প্রশাসনের ওপর নির্বাচন কমিশনের প্রভাব এমনিতেই নিশ্চিত হয়। সকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। প্রধানমন্ত্রীর সঙ্গে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের দেখা করার বিষয়টি আচরণবিধি লঙ্ঘন হয়নি বলেও জানান তিনি। এছাড়া যেসব আসনে প্রার্থীদের কাছে থেকে মনোনয়নপত্র জমা না নেওয়ার অভিযোগ উঠেছে, সুনির্দিষ্ট অভিযোগ পেলে তা খতিয়ে দেখা হবে। তারা চাইলে আদালতেও যেতে পারেন বলে জানান কমিশনার। নির্বাচনে এত প্রার্থী হওয়ার বিষয়টি কমিশনের প্রতি আস্থাকে নির্দেশ করে বলে মন্তব্য করেন রফিকুল ইসলাম। আমি মনে করি যে কোনো দেশের গণতন্ত্র ব্যক্তি উনি যাই হোক না কেন, উনার পেশাদারিত্ব যদি ঠিক রাখেন প্রভাবটা আমার হয়ে যাবে, এস্টাবলিশড হয়ে যাবে। আসছেন, এসে ওনার সঙ্গে দেখা করেছেন, ওনাকে সমর্থন দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে যতটুকু আচরণবিধি মালা বুঝি, ওটা আমার কাছে মনে হতেছে না এটা কোনো জায়গায় কোনো ধরনের লঙ্ঘন হতে পারে। দণ্ডিত ব্যক্তির দণ্ড ও সাজা স্থগিত করলে নির্বাচনে প্রার্থী হতে পারবেন বলে হাইকোর্ট যে আদেশ দিয়েছে তার বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপক্ষ। আগামীকাল সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করার কথা জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বৃহস্পতিবার যশোরের ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান সাবেরা সুলতানার মামলার দণ্ড স্থগিত করে হাইকোর্ট। তিনি যশোর 2 আসনের বিএনপির প্রার্থী। তাকে বিচারিক আদালতের দেয়া দণ্ড ও সাজা স্থগিত করে হাইকোর্টের একটি বেঞ্চ পর্যবেক্ষণ দেয়। দণ্ড ও সাজা স্থগিত হলে যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন। এর আগে 27 নভেম্বর হাইকোর্টের আরেক বেঞ্চ বিএনপির 5 নেতার দণ্ড স্থগিতের আবেদন খারিজ করে দিয়ে বলেন, দণ্ড স্থগিত করা বা কারো আপিল চলমান থাকলে দণ্ডিত ব্যক্তিরা প্রার্থী হতে পারবেন না। দুটি বেঞ্চের আদেশ বিপরীতমুখী হওয়ায় বিষয়টি নিষ্পত্তির জন্য আপিল করবে রাষ্ট্রপক্ষ। রাজশাহী 5 আসনে মনোনয়ন না পেয়ে কাঁদলেন সংসদ সদস্য কাজী আব্দুল ওয়াদুদ তারা। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বারবার আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। বিকেলে পুঠিয়া উপজেলার বিড়ালদহে নিজ বাড়িতে সাংবাদিকদের সামনে তিনি কান্নায় ভেঙে পড়েন। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগকে ধ্বংস করতে ষড়যন্ত্রকারীরা এখনো তৎপর। যে কোনো ত্যাগের বিনিময়ে সব ষড়যন্ত্র শত্রুতা ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আওয়ামী লীগ প্রার্থীকে জয়ী করার কথা বলেন তিনি। এর আগে 2008 এবং 2014 সালের নির্বাচনে তিনি
তিনি এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এবার এই আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন বিএমএ ও সাচিব নেতা এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মনসুর রহমান। যারা ষড়যন্ত্রের জালে আওয়ামী লীগকে ধ্বংস করতে চেয়েছে, আপনারা সকলে আমার নেতা কর্মীর প্রতি অনুরোধ করব, এই ষড়যন্ত্র থেকে সাবধান থাকবেন। যে কোনো ত্যাগের বিনিময়ে সকল ষড়যন্ত্র ভুলে গিয়ে, সকল শত্রুতা ভুলে গিয়ে, সকল বিদ্বেষ ভুলে গিয়ে আসুন একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আওয়ামী লীগকে জয়ী করার আপ্রাণ চেষ্টা করি। জামায়াত, ছাত্র শিবির ও হেফাজতে ইসলামের মতো ধর্মীয় সংগঠনগুলোকে নিষিদ্ধ করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে মার্কিন কংগ্রেসে একটি প্রস্তাব তোলা হয়েছে। বাংলাদেশের স্থিতিশীলতা ও গণতন্ত্রের জন্য হুমকি হওয়ায় এসব সংগঠনের বিরুদ্ধে গত 20 নভেম্বর এই প্রস্তাব তোলা হয়। ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের রিপাবলিকান পার্টির কংগ্রেসম্যান জিম ব্যাংকস ও হাওয়াই রাজ্যের ডেমোক্র্যাট পার্টির কংগ্রেস উইমেন টুলসি গেবার্ডের উত্থাপিত এই প্রস্তাব পাঠানো হয়েছে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে। বাংলাদেশের সক্রিয় ধর্মীয় গোষ্ঠীগুলো গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি হুমকি নিয়ে উদ্বেগ প্রকাশ শিরোনামের এই প্রস্তাব উত্থাপন করা হয়। এছাড়া আসন্ন নির্বাচন ঘিরে সংখ্যালঘুদের নিরাপত্তা বিধান ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও আহ্বান জানানো হয় প্রস্তাবে। পাশাপাশি এসব সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর তহবিল সংগ্রহের পথ বন্ধ করতেও মার্কিন পররাষ্ট্র দপ্তর ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAIDর প্রতি আহ্বান জানানো হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নিয়মিত সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় ট্রাস্টের সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ড এবং অন্যান্য প্রকল্প দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্তের বিষয়ে দিক নির্দেশনা দেন তিনি। এছাড়াও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের রক্ষণাবেক্ষণ বিষয়ে আলোচনা হয় বৈঠকে। এই ট্রাস্ট সমাজ কল্যাণ, শিক্ষা এবং প্রতিবন্ধীদের সহযোগিতার জন্য একটি স্বেচ্ছাসেবী সংস্থা। গেল এক বছরে দেশের সক্রিয় করদাতার সংখ্যা বেড়েছে প্রায় 6 লাখ। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর জানিয়েছে দেশে বর্তমানে মোট করদাতার সংখ্যা এখন 38 লাখ, যাদের মধ্যে 15 লাখ সক্রিয় করদাতা। আর চলচ্চিত্র তারকারা বলছেন কর দেয়াকে মানুষের অভ্যাসে পরিণত করতে হবে। আয়কর দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। উন্নয়ন ও উত্তরণ, আয়করের অর্জন, এই স্লোগানে এবার পালিত হলো আয়কর দিবস। দিবসটি উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কার্যালয়ে আয়োজন করা হয় আলোচনা সভা। সাধারণ মানুষকে কর দেয়ায় উৎসাহিত করতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিনোদন জগতের তারকারা। সমৃদ্ধির জন্য সরকারকে সহায়তা করতে হবে। আমরা যে যার অবস্থানে থেকে কিভাবে সহায়তা করব, এর একটি অন্যতম উপায় হচ্ছে গিয়ে সঠিকভাবে সঠিক সময়ে কর প্রদান করা। একটা গাড়ি চালাতে গেলে যেমন পেট্রোল লাগে, তেমনি দেশ উন্নত করার পিছনে সুন্দর একটা দেশের জন্য কিন্তু এই করের ভূমিকাও অনেক। তারকারা বলেন দেশকে স্বাবলম্বী করতে হলে কর দেয়ার কোনো বিকল্প নেই, আর তাই সামর্থ্যবান সব শ্রেণী পেশার মানুষকে কর দিয়ে দেশ গড়ার কাজে অবদান রাখার আহ্বান জানান তারা। স্বপ্নের পদ্মা সেতুর একটি রড বা এক ব্যাগ সিমেন্ট আমার করের টাকায় কেনা, এবং উন্নয়নশীল বাংলাদেশ দেখছি সেটা কিন্তু আসলে হচ্ছে আপনার আমার করের টাকায়। আমরা যদি পদ্মা সেতু নিজের অর্থায়নে করতে পারি, আমরা আরো বড় বড় হয়তোবা আমরা একদিন দেশের সর্বোচ্চ টাওয়ারও বাংলাদেশে বানাতে পারবো, আমরা ভালো করে ট্যাক্স পে করি। এ সময় এনবিআর কর্মকর্তারা জানান দেশে প্রতি বছর করদাতার সংখ্যা বাড়ছে। গেল 4 বছরে 20 লাখ নতুন করদাতা যুক্ত হয়ে এই সংখ্যা এখন দাঁড়িয়েছে 38 লাখে। 33 বছরের চাকরি জীবনে আয়কর আদায় বৃদ্ধি পেয়েছে 26 গুণ। আমি যখন জয়েন করলাম 86-এ, তখন 2600 কোটি টাকা আমাদের কালেকশন ছিল। এনবিআর কর্মকর্তারা বলেন আয়করের পরিমাণ আরো 10 গুণ বাড়লে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। সেই বাস্তবতাকে মেনে নিয়ে মুস্তাফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। নবায়নযোগ্য জ্বালানির 10টির বেশি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ এগিয়ে চলছে। এসব কেন্দ্র চালু হলে শুধু নবায়নযোগ্য উৎস থেকেই বিদ্যুৎ আসবে 1100 মেগাওয়াট। এছাড়া পরিকল্পনায় আছে বায়ু ও সৌর বিদ্যুতের আরও কয়েকটি বড় কেন্দ্র নির্মাণের। বিশেষজ্ঞদের মতে কয়লা ও গ্যাসের মতো জ্বালানিকে মূল জ্বালানি রেখেও নবায়নযোগ্য জ্বালানি থেকে মোট বিদ্যুতের কম করে 15% উৎপাদন করা উচিত।
116 একর জায়গা জুড়ে 87,000 প্যানেল নিয়ে এটি বর্তমানে দেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ কেন্দ্র। এই কেন্দ্র থেকে উৎপাদিত 20 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। জামালপুরের সরিষাবাড়িতে 8 একর জমিতে গড়ে তোলা হয়েছে 3 মেগাওয়াটের এই সৌর বিদ্যুৎ কেন্দ্র। সূর্যের আলো ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে বাস্তবায়ন পর্যায়ে আছে 537 মেগাওয়াটের মোট 9টি বিদ্যুৎ কেন্দ্র। এসব প্রকল্পের মধ্যে 200 মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র হবে 2টি। সর্বশেষ একনেক প্রকল্পেও পাশ হয়েছে 50 মেগাওয়াটের সৌর বিদ্যুৎ নির্মাণ প্রকল্প। ফেনীর সোনাগাজীতে প্রকল্পটি বাস্তবায়ন করবে সরকারি প্রতিষ্ঠান ইজিসিবি। ওই এলাকার যেহেতু মিরসরাইয়ের কাছে, একেবারে মিরসরাই ইকোনমিক জোনের কাছে, তো ওইটা আমরা মনে করছি যে একটা আইডিয়াল প্লেস হবে এখানে পাওয়ার জেনারেশনের জন্য। 50-এর জন্য তো 750 কোটি টাকা, এটা হলো টোটাল প্রজেক্ট কস্ট 50-এর জন্য। পরবর্তীতে যেটা আসবে 100-এর জন্য হয়তো ওইরকম আসবে না, যেহেতু লাইন তো এর মধ্যে হয়ে থাকবে। এর পাশাপাশি আমরা ওই ফেনীতেই একটা 10 মেগাওয়াট উইন্ড পাওয়ার প্ল্যান্ট করার জন্য এক্সপ্রেশন ইন্টারেস্ট কল করেছি। এছাড়া কক্সবাজারে নির্মাণাধীন আছে 60 মেগাওয়াট ক্ষমতার আরেকটি বায়ু বিদ্যুৎ কেন্দ্র। সরকারি হিসেবে নবায়নযোগ্য জ্বালানি খাত থেকে মোট বিদ্যুৎ উৎপাদন হয় 559 মেগাওয়াট, যা মোট বিদ্যুৎ উৎপাদনের 2.95%। এই বিশেষজ্ঞ মনে করেন, বাংলাদেশে নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন হওয়া উচিত আরও অনেক বেশি। সরকারের নীতি বলেন বা অন্য কারণে এগুলি সবসময় একটু ধীরগতিতে হয়। এই ধীরগতিতে হওয়ার কারণে এগুলি একটু পিছিয়ে আছে। বাট আমি মনে করি যে আমাদের যে টার্গেট 10%, এটা আমরা খুব তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারবো এবং আগামীতে এটা 15 to 20% হয়ে যাবে। এটা একটা সময়ের ব্যাপার। আমরা অন্যান্য যেটা যেমন উইন্ড চলে আসতেছে, উইন্ড আসবে, তারপরে বর্জ্য থেকে বিদ্যুৎ এটাও আসবে, ওগুলির যে পরিমাণটা ওটাকে আস্তে আস্তে ক্রমান্বয়ে বাড়াইতে হবে। বিদ্যুৎ খাতের মহাপরিকল্পনা বাস্তবায়নে নবায়নযোগ্য জ্বালানি ছাড়াও কয়লা সহ অন্যান্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প এগিয়ে চলছে। রামপাল, পায়রা, মাতারবাড়ি ও রূপপুরে হবে বিদ্যুৎ উৎপাদনের ভরসার জায়গা। দেশের ইকোনমিতে একটা বড় জায়গা তৈরি করেছে বিদ্যুৎ জ্বালানি, অর্থাৎ স্বাস্থ্য খাত, মানুষের লাইফস্টাইল এবং ইন্ডাস্ট্রি গ্রোথ, এগুলি সাধারণত গত 5-7 বছরে একটা ভালো ইনক্রিজ হয়েছে বলা যায়। সরকারি হিসেব বলছে দেশে এখন মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আছে 20,430 মেগাওয়াটের, আর বিদ্যুৎ সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠী 91%। ইব্রাহিম পাঠান, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রাম মহানগরীর চাকতাই এলাকায় একটি সুতার গুদামে লাগা ভয়াবহ আগুন 2 ঘন্টা পর নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে। বিকেল 4:30টার দিকে গুদামটিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের অন্তত 15টি গাড়ি অংশ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুদামের পাশে পূরবী সিনেমা হলে প্রথমে আগুনের সূত্রপাত, পরে সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে সুতার গুদামে। তবে চট্টগ্রামের ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জানিয়েছেন, সিনেমা হলের আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও সুতার গুদামের আগুন নিয়ন্ত্রণে তাদের হিমশিম খেতে হয়েছে। আগুন লাগার কারণ নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। স্থানীয় শ্রমিকরা জানান, সমীরণ বড়ুয়া নামে একজন ব্যবসায়ীর আমদানি করা ওই সুতা গুদামে মজুদ ছিল। প্রায় 20 কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে গুদামের শ্রমিকরা। আগুনের যে কারণ, যে এখানে সুতাগুলো ছোট ছোট বান্ডিল না, যে ছোট বান্ডিল আগুনটা লাগলো নেমে গেল, কিন্তু তাই না, এখানে বড় বড় রোল। এই রোলগুলা যখন আগুন ঢুকে যায় ভিতরে প্রবেশ করে, সেই আগুনটা ভয়াবহতা এত বেড়ে যায়, যেহেতু সিনথেটিক আগুন, এটা গায়ে লাগলো মানুষের গায়ে জলসা যাবে, যার পরিপ্রেক্ষিতে অত্যন্ত সাবধানতার সাথে আমাদের কাজ করতে হচ্ছে। আমরা যতটুকু জেনেছি, ফ্লোর ওয়াইজে তাদের যে অবস্থান ছিল, বিভিন্ন এই রোলগুলা, আপনার সুতার রোলগুলা, এগুলো রোল ছিল এবং কিছু লোকজনের ছিল, কিন্তু আল্লাহর রহমতে কোনো লোকজন এ পর্যন্ত প্রাণহানি ঘটেনি। সাংবাদিক ইলিয়াস হোসেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউর সভাপতি নির্বাচিত হলেন। এছাড়া নবনির্বাচিত সাধারণ সম্পাদক হলেন কবির আহমেদ চৌধুরী। শুক্রবার সদস্যদের ভোটে 1 বছরের জন্য ডিআরইউর নেতা নির্বাচিত হলেন তারা। এর আগে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল 9টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। এবারের নির্বাচনে 21টি পদে 33 জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ডিআরইউ এর মোট ভোটার 1490 জন। সভাপতি পদে অন্য প্রতিদ্বন্দ্বী ছিলেন 71 টেলিভিশনের মনির হোসেন লিটন। আর সাধারণ সম্পাদক পদে 3 জন প্রার্থীর অন্যরা হলেন দৈনিক মানবকণ্ঠের শেখ জামাল ও এশিয়ান মেইল 24.com এর রিয়াজ চৌধুরী।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে সাইকেল র্যালি। এতে অংশ নেয় প্রায় 500 নারী ও শিশু। সকালে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের পুরাতন ভবন থেকে র্যালি বের করা হয়। নারীর প্রতি সহিংসতা ও নারী নির্যাতন বন্ধ এবং এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে জেলা পুলিশ সুপারের নেতৃত্বে 26টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নারী পুলিশ সদস্যরা র্যালিতে অংশ নেন। র্যালির উদ্বোধন করে পুলিশ সুপার জানান, নারীর প্রতি সহিংসতা ও নারী নির্যাতন প্রতিরোধে নারী সাইকেল আরোহীদের নিয়ে দেশে প্রথমবারের মতো আয়োজন করা হলো এই র্যালি। পরে বগুড়া পুলিশ লাইন্স খেলার মাঠে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা উত্তোলন ও শপথ বাক্য পাঠ করা হয়। এবারে দেখবেন প্রোটেক্টর উড অ্যান্ড ডোর ইলেকশন এক্সপ্রেস, যেখানে আমরা তুলে ধরব দেশের নানা প্রান্তের মানুষের নির্বাচন ভাবনা। প্রোটেক্টর উড অ্যান্ড ডোর ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে শরীয়তপুর 1 আসনে। এই মুহূর্তে শরীয়তপুর সদরে আছেন সহকর্মী বুলবুল রেজা। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। প্রোটেক্টর উড অ্যান্ড ডোর নিবেদিত ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিল শরীয়তপুরের 3টি সংসদীয় আসনে। এই মুহূর্তে আমরা রয়েছি শরীয়তপুর 1 সংসদীয় আসনে। এই আসনের বেশ কয়েকজন তরুণ ভোটার রয়েছেন আমাদের সাথে, যারা এবারই প্রথমবারের মতো ভোট দেবেন। আমরা কথা বলবো তাদের সাথে, জানবো তাদের নির্বাচন কেন্দ্রিক ভাবনা। আপনার কাছে জানতে চাই, 30 তারিখে নির্বাচন, সেই নির্বাচন আপনারা আসলে কেমন দেখতে চান? ধন্যবাদ ডিবিসি নিউজকে। 30 তারিখের নির্বাচনে আমরা যারা তরুণ আছি, তরুণদের সবার একটাই চাওয়া যে সম্পূর্ণ সুষ্ঠু সুন্দর নির্বাচনী পরিবেশে আমরা যাতে আমাদের নিজেদের ভোট নিজেরা দিতে পারি এবং আমাদের পছন্দের প্রার্থীকে নির্বাচনে বিজয়ী করতে পারি। আর কিছু আমাদের আরেকটা কথা বলা ছিল, সেটা হচ্ছে আমাদের শরীয়তপুর 1 আসনে দীর্ঘ 27 বছর পর শরীয়তপুর সদরের জনমানুষের নেতা ইকবাল হোসেন অপু ভাই, তিনি আমাদের এখান থেকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শরীয়তপুরের নৌকার মাঝি হিসেবে মনোনয়ন পেয়েছেন। আমরা তরুণরা তাকে চাই যে নির্বাচনে বিজয়ী করতে। জি, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে জানতে চাই, তরুণদের তো প্রত্যাশার জায়গাটা অনেক বেশি, একজন তরুণ ভোটার হিসেবে এবার প্রথম ভোট দিবেন, আপনার প্রত্যাশার জায়গাটা কি? ধন্যবাদ ডিবিসি নিউজকে। আমার নতুন ভোটার হিসেবে আমার প্রত্যাশা হচ্ছে যে আমাদের সংসদ সদস্য হিসেবে আসবে, তিনি আমাদের প্রথমে কাজ করবেন। যেহেতু আমি একজন শিক্ষার্থী, আমার চাওয়াটা হচ্ছে প্রথমে তিনি আমাদের শিক্ষা ক্ষেত্রটাকে সবচেয়ে বেশি উন্নত করবে। শিক্ষা ক্ষেত্রে যে প্রশ্ন ফাঁস, জালিয়াতি, এই জিনিসগুলো উনি বন্ধ করবে। এরপরে হচ্ছে যে নবীনদের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে মাদকের সমস্যা। তারা বিভিন্ন ধরনের মাদকের বিভিন্ন ধরনের নেশায় জড়িয়ে পড়ছে। তিনি চেষ্টা করবে অন্তত আমাদের এই শরীয়তপুর জেলাটা যেন মাদক মুক্ত তৈরি হয় এবং এখানে একটা সুস্থ সুন্দর একটা সংস্কৃতির বিকাশ হয়। আমাদের নতুন যে সংসদ সদস্য, তার কাছে আমার এটাই চাওয়া। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই আসনে আপনারা নতুন ভোটার, আপনাদের প্রার্থীও নতুন, এবারে প্রথম নমিনেশন পেয়েছেন, আপনারাও এবার প্রথমবারের মতো ভোট দিবেন। তো একজন নবীন ভোটার হিসেবে একজন নবীন প্রার্থী পেতে যাচ্ছেন আপনারা, এই বিষয়টি কিভাবে দেখছেন? ধন্যবাদ ডিবিসি নিউজকে। আমি সর্বপ্রথমেই বলতে চাচ্ছি যে আমাদের যে এবার নতুন প্রার্থী আছেন দীর্ঘ 27 বছর পর, ইকবাল হোসেন অপু ভাই, তো আমরা চাচ্ছি তরুণ প্রজন্ম হিসাবে আমাদের নতুন ভোটটা অপু ভাইয়ের পক্ষ থেকে যাতে নৌকায় যায়। কারণ ইতিমধ্যে আমরা আমাদের শিক্ষার হার এখন আছে 67%, আমরা এর আরও উন্নত চাই এবং আমাদের মফস্বল এলাকায় যে শিক্ষা ব্যবস্থার যে পিছনের যা রয়েছে বা আমাদের এই জেলাভিত্তিক যে এতদিনের যে অগ্রসরতাটা থমকে দিয়ে দাঁড়িয়েছিল, আমরা চাই যে এখন থেকে তার সেই নতুন প্রার্থীর মাধ্যমে আমাদের এই সমস্যার সমাধান হোক এবং শিক্ষার্থীর সকল প্রকার সুবিধার সর্বোচ্চ নিশ্চয়তা সে প্রদান করুক। জি, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে জানতে চাই, আপনার প্রত্যাশা কেমন? আমাদের প্রত্যাশা যে শরীয়তপুরে মাদক মুক্ত করবে, তারপর শিক্ষার ব্যবস্থা করে উন্নত করবে, তারপর দুর্নীতি মুক্ত করবে, আর স্বাধীনতা এবং উন্নয়নের প্রতীক নৌকা দেশনেতা শেখ হাসিনার মনোনীত প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম নেতা ইকবাল হোসেন অপু, আমরা তাকে নতুন প্রজন্ম যারা ভোটার তারা তাকে আমরা বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করব ইনশাল্লাহ। জি, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রোটেক্টর উড অ্যান্ড ডোর নিবেদিত ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আগামীকাল থাকবে মাদারীপুর জেলায়। মাদারীপুর জেলার 3টি সংসদীয় আসনের যারা ভোটার রয়েছেন তারা কি ভাবছেন সামনের নির্বাচনকে সামনে রেখে, সে বিষয়ে আমরা বিস্তারিত খবরাখবর তুলে ধরার চেষ্টা করব, জানবো ভোটারদের ভোট কেন্দ্রিক চিন্তাভাবনার কথা। সঙ্গে থাকুন ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের। এবার সিটি ব্যাংক NA গানে গানে গুণীজন সংবর্ধনা পেলেন বরেণ্য সঙ্গীত
পরিচালক আলাউদ্দিন আলী। বিকেলে রাজধানীর হোটেল রেডিসনে আয়োজিত অনুষ্ঠানে সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলীর হাতে সংবর্ধনা ক্রেস্ট ও চেক তুলে দেন সিটি ব্যাংক এনএ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এন রাজা শেখারান শেখর। অনুষ্ঠানে আলাউদ্দিন আলীর জীবনের উল্লেখযোগ্য নানা ঘটনার বর্ণনা করেন প্রখ্যাত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী সৈয়দ আব্দুল হাদি। 2004 সাল থেকে নিয়মিতভাবে গুণীজন সংবর্ধনা দিয়ে আসছে সিটি ব্যাংক এনএ। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 10ম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের সিলেট পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গণিত সমিতি ও এম.এফ. মুজিবুর ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিযোগিতায় অংশ নেন সিলেটের 7টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের 83 জন শিক্ষার্থী। সকালে গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ, গণিত বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম শাহী হায়দার চৌধুরী সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। পরে সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত লিখিত ও দুপুরে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিকেলে প্রতিযোগীদের মধ্যে 10 জনকে পুরস্কার প্রদান করা হয়। এবারে জানাবো এনআরবিসি ব্যাংক অর্থ ও বাণিজ্যের খবর। শিক্ষার্থী ও ব্যাচেলর চাকরিজীবীদের জন্য বসবাসের ব্যবস্থা করতে রাজধানীতে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হলো নিউ ওয়েজ ইন্টারন্যাশনাল ল্যান্ডলর্ড কনফারেন্স। সম্মেলনে নিউ ওয়েজ ইন্টারন্যাশনাল কোম্পানি আমন্ত্রণ জানায় রাজধানীর বিভিন্ন এলাকার বাড়ির মালিকদের। বাড়ি ভাড়া নিয়ে সুসজ্জিত করে ব্যাচেলর চাকরিজীবীদের জন্য হোস্টেল বা আবাসন সুবিধা দেওয়ার উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। আবাসন সুবিধা ছাড়াও নিরাপত্তা সহ জীবনযাপনের অন্যান্য সেবাদানের কথা তুলে ধরা হয় সম্মেলনে। প্রায় শতাধিক বাড়ির মালিক এই সেমিনারে অংশ নেন। দীর্ঘমেয়াদে সম্পূর্ণ বাড়ি ভাড়া নেওয়ার ফলে বাড়ির মালিকরা অতিরিক্ত বাড়ি ভাড়া সহ পাবে দীর্ঘমেয়াদী আয়ের নিশ্চয়তা। সেই সাথে 6,000 টাকায় শিক্ষার্থী ও ব্যাচেলররা পাবেন আবাসনের সুবিধা। সংবাদের এ পর্যায়ে আরও একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। Brought to you by Biz Club Biscuit. ভ্যাসলিন জেলি খুব সাধারণ কিছু, কিন্তু তৈরি করতে পারে অসাধারণ সব গল্প। কিভাবে জানতে হলে যোগ দিন আমার সাথে ভ্যাসলিন হিলিং প্রজেক্টে। শুষ্ক ত্বক বা ঠোঁট ফাটা আমাদের জন্য খুবই সাধারণ, কিন্তু সুবিধাবঞ্চিত মানুষের জন্য এমন সমস্যাই হতে পারে ভয়াবহ। তাই ভ্যাসলিন হিলিং প্রজেক্ট ওদের ত্বকের সুস্থতায় সাহায্য করবে। বাংলাদেশের একমাত্র 100% পিওর পেট্রোলিয়াম জেলি ভ্যাসলিন। এভাবেই তৈরি হবে সাধারণ জারের অসাধারণ সব গল্প। আজকের চা আপনি বানাবেন। শোনো, সব খেলা সবাইকে দিয়ে হয় না। হ্যাঁ, এনে আঙ্গুলে চিটিং করলে যে কেউই জিততে পারে। ও বাই দ্য ওয়ে, আমি কিন্তু ইচ্ছে করি হারি, কারণ আমি চাটা তোমার চেয়ে বেটার বানাই। ইস্পাহানি মির্জাপুর চায়ের শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য স্বাদে মিষ্টি খুনসুটিগুলো হয়ে উঠুক আরো ভরপুর। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। এলো বোরো প্লাস ময়েশ্চারাইজিং লোশন। ময়েশ্চারকে ভিতর থেকে লক করে আপনার ত্বককে দেয় 3 গুণ প্রোটেকশন। বোরো প্লাস। গোল্ড আর প্ল্যাটিনামের ডাবল স্ট্রেংথ নিয়ে স্যাভলন সোপ দিনভর আপনাকে দেয় রোগ জীবাণু থেকে ডাবল সুরক্ষা। স্যাভলন সোপ ডাবল স্ট্রেংথ।
এ বয়সী বাচ্চাদের দ্রুত শারীরিক ও 90% মানসিক বিকাশ হয়ে যায়। প্রয়োজন বিশেষ পুষ্টি। রোজ ওকে দিন জুনিয়র হরলিক্স। এর 20টি ভাইটাল নিউট্রিয়েন্টস এ বয়সের বাচ্চাদের শারীরিক বিকাশে আর ডিএইচএ ব্রেন ডেভেলপমেন্ট ফাংশনে সাহায্য করে। এখন জুনিয়র হরলিক্স কিনলেই কালারিং বুক ফ্রি। পুরুষের রুক্ষতাকে মেয়েদের ফেয়ারনেস ক্রিম কোনো কাজ করে না। এই নাও ফেয়ার এন্ড হ্যান্ডসাম পুরুষদের নাম্বার 1 ফেয়ারনেস ক্রিম। সারা দেশে শুরু হয়েছে বাটারফ্লাই কার্নিভাল মৌসুম। থাকছে 20,000 টাকা পর্যন্ত নগদ ছাড়। এলজি এবং ইকোপ্লাস টিভিতে 4 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আরো অনেক অফার। এলো বোরো প্লাস ময়েশ্চারাইজিং লোশন। ময়েশ্চারকে ভিতর থেকে লক করে আপনার ত্বককে দেয় 3 গুণ প্রোটেকশন। বোরো প্লাস। ব্যাপারটা যখন খাওয়ার, জাস্ট এনজয়। আর সয়াবিন তেলটা নিশ্চিন্তে ছেড়ে দিন আমাদের হাতে। পুষ্টি, ভালো খান, ভালো থাকুন। সারা দেশে শুরু হয়েছে বাটারফ্লাই কার্নিভাল মৌসুম। থাকছে 20,000 টাকা পর্যন্ত নগদ ছাড়। এলজি এবং ইকোপ্লাস টিভিতে 4 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আরো অনেক অফার। তুমি অনেক ব্যস্ত, রোদেলা সকালে অথবা ঝলমলে বিকেল বেলায়। কোনো কিছুই তোমার নজর এড়ায় না, শুধু অবহেলা নিজের ত্বকের বেলায়। প্রতিদিনের রোদে ত্বক হারায় তার উজ্জ্বলতা আর কোমলতা। ভ্যাসলিন হেলদি হোয়াইট এটি সাহায্য করে ত্বক সুস্থ করতে, উজ্জ্বল করতে এবং রোদ থেকে ত্বককে রক্ষা করতে। তাই উজ্জ্বল এবং সুস্থ ত্বক মাত্র 2 সপ্তাহে। ভ্যাসলিনের সেই ত্বক সুস্থ করার শক্তি। ইমামি 7 অয়েলস ইন 1 ড্যামেজ কন্ট্রোল হেয়ার অয়েল। এই তেল ড্যামেজ রিপেয়ার করে চুল পড়া কমাবে 96% পর্যন্ত। চুলকে করবে 20 গুণ মজবুত। ইমামি 7 অয়েলস ইন 1 ড্যামেজ কন্ট্রোল হেয়ার অয়েল। সাধারণ মানের গ্যাস রেগুলেটর ব্যবহারে ঘটে যেতে পারে দুর্ঘটনা। ব্যবহার করুন ব্রাশ লিভার যুক্ত সম্পূর্ণ নিরাপদ আরএফএল গ্যাস রেগুলেটর। গোল্ড আর প্ল্যাটিনামের ডাবল স্ট্রেংথ নিয়ে স্যাভলন সোপ দিনভর আপনাকে দেয় রোগ জীবাণু থেকে ডাবল সুরক্ষা। স্যাভলন সোপ ডাবল স্ট্রেংথ। পুরুষের রুক্ষতাকে মেয়েদের ফেয়ারনেস ক্রিম কোনো কাজ করে না। এই নাও ফেয়ার এন্ড হ্যান্ডসাম পুরুষদের নাম্বার 1 ফেয়ারনেস ক্রিম। বাংলাদেশে এই প্রথম এক অ্যাকাউন্টেই সব ব্যাংকিং কার্যক্রম, কারেন্ট, সেভিংস ও এফডিআর এর সুবিধা এক কার্ডেই ডেবিট ক্রেডিট, তাৎক্ষণিক সাশ্রয়ী ঋণ, একটাই অ্যাকাউন্ট, ঝামেলা কম, খরচও কম। আইএফআইসি আমার অ্যাকাউন্ট, সুবিধা যেমনই চাই, হিসাব একটাই। আইএফআইসি ব্যাংক। ভ্যাসলিন জেলি খুব সাধারণ কিছু, কিন্তু তৈরি করতে পারে অসাধারণ সব গল্প। কিভাবে জানতে হলে যোগ দিন আমার সাথে ভ্যাসলিন হিলিং প্রজেক্টে। শুষ্ক ত্বক বা ঠোঁট ফাটা আমাদের জন্য খুবই সাধারণ, কিন্তু সুবিধাবঞ্চিত মানুষের জন্য এমন সমস্যাই হতে পারে ভয়াবহ। তাই ভ্যাসলিন হিলিং প্রজেক্ট ওদের ত্বকের সুস্থতায় সাহায্য করবে। বাংলাদেশের একমাত্র 100% পিওর পেট্রোলিয়াম জেলি ভ্যাসলিন। এভাবেই তৈরি হবে সাধারণ জারের অসাধারণ সব গল্প। মন দিয়ে পড়লে কিসের ভয়? এক্সাম টাইমে হরলিক্স। ভয় খাবো না, হরলিক্স খাবো। হরলিক্স, বড় হওয়ার খিদে বড়। Brought to you by Biz Club Biscuit. দেখছেন ডিবিসি সংবাদ, আপনাদের সাথে আছে আমি সোনিয়া হক। এবারে জানাবো স্ট্যান্ডার্ড ব্যাংক আন্তর্জাতিক খবর। আর্জেন্টিনার বুয়েনোস আইরেসে শুরু হয়েছে শিল্পোন্নত দেশগুলোর 2 দিনের G20 সম্মেলন। একটি স্বচ্ছ ও টেকসই ভবিষ্যৎ, এই স্লোগান নিয়ে শুক্রবার স্থানীয় সময় সকাল 10টায় রিও ডি লা প্লাতা এলাকায় এই সম্মেলনের কার্যক্রম শুরু হয়। এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প, শি জিনপিং, ইমানুয়েল ম্যাক্রো ও ভ্লাদিমির পুতিন সহ উন্নত 18টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা সম্মেলনে যোগ দিয়েছেন। তবে বিমানে ত্রুটির কারণে সম্মেলনের উদ্বোধনী সেশনে যোগ দিতে পারেননি জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। রুদ্ধদ্বার রিট্রিট সেশনের পর সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট ম্যারিসিও ম্যাক্রে। তার সূচনা বক্তব্যের পর মূল অনুষ্ঠান শুরু হবে। 2 দিনের এই সম্মেলনে উন্নয়ন পরিকল্পনা ও খাদ্য নিরাপত্তা নিয়ে আলোচনা করবেন বিশ্ব নেতারা। মোদী সরকারকে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি কৃষক বিরোধী বলে মন্তব্য করেছেন জয় কৃষণ আন্দোলনের নেতা
যোগেন্দ্র ইয়াদব। শুক্রবার রাজধানী দিল্লিতে জড়ো হওয়া লাখো কৃষকের কিষাণ মুক্তি মার্চ বিক্ষোভ মিছিল থেকে এই অভিযোগ করেন তিনি। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছেন বলে অভিযোগ করেন দেশটির বিরোধী নেতারা। কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধী বলেন, 15 জন ধনী ব্যক্তির জন্য 3.5 লাখ কোটি রুপির ঋণ মওকুফ করা হলেও হাজার হাজার কৃষককে এই সুবিধা দিচ্ছে না সরকার। রাহুল গান্ধী ছাড়াও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল সমাবেশে যোগ দেন। ঋণ মওকুফ ও ফসলের ন্যায্য মূল্যের দাবিতে বৃহস্পতিবারই ভারতের বিভিন্ন প্রান্ত থেকে দিল্লির রামলীলা ময়দানে পৌঁছায় কৃষকরা। চলতি বছর এটি কৃষকদের চতুর্থ সমাবেশ।